বিমানবন্দরে দুপুরটা খুবই ব্যস্ত ছিল। কেউ লাগেজ নিয়ে দৌড়াচ্ছে, কেউ ঝগড়া করছে, কেউ ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে পশ্চিম আফ্রিকাগামী ফ্লাইট ২২৭ বোর্ডিংয়ের প্রস্তুতিতে ফার্স্ট ক্লাস লাউঞ্জে কয়েকজন যাত্রী আরামে বসে ফোন কল করছিল। তাদের মাঝেই ছিলেন এক শান্ত স্বভাবের কৃষ্ণাঙ্গ মানুষ। সাধারণ কালো পোশাক, ছোট ব্যাগ, কোনো দামি জিনিসপত্র নেই, তবুও হাতে ফার্স্ট ক্লাস টিকিট। তার চেহারা দেখে অনেকেই আবার দুইবার তাকাচ্ছিল। বোর্ডিং ঘোষণা হতে সবাই লাইনে দাঁড়াতে শুরু করলো। গেটে দাঁড়িয়ে থাকা বিমান সেবিকা ক্লারা শ্বেতাঙ্গ যাত্রীদের দেখে উজ্জ্বল হাসি দিচ্ছিল, কিন্তু এই মানুষটির সামনে আসতেই তার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি সরাসরি পথ আটকে বললেন, স্যার, এই লাইন শুধুমাত্র ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য। লোকটি শান্তভাবে টিকিট এগিয়ে দিলে ক্লারা অবিশ্বাসী গলায় বলল, C2A? এটা কি ভুল? এই ফ্লাইট আপনার মতো মানুষের জন্য নয়। আপনি ভুলে ইকোনমি বুক করেছেন নিশ্চয়ই। আশেপাশের মানুষ থমকে তাকিয়ে রইল। কেউ কেউ ভিডিও করতে শুরু করলো। তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন, আপনি কি বললেন? ক্লারা এবার আরো জোরে বলল, এই ফার্স্ট ক্লাস আপনাদের মতো রঙের মানুষদের জন্য নয়। সময় নষ্ট করবেন না, আমরা আপনার টাকা ফেরত দেব। লাইনে থাকা এক তরুণী অবাক হয়ে তাকিয়ে রইল। এক ব্যবসায়ী বিরক্ত হয়ে মাথা নাড়ল, কিন্তু লোকটি এখনো শান্ত। আমি ফার্স্ট ক্লাস টিকিট কিনেছি, আমার সিট 2A। এই সময় এক জুনিয়র বিমান সেবক এগিয়ে এসে টিকিট স্ক্যান করলো আর ডিভাইস সবুজ চিহ্ন দেখালো। সে বলল, স্যার, টিকিট পুরোপুরি বৈধ আছে। তবুও ক্লারা অবজ্ঞাভরে বলল, এতে কি? দেখে কি মনে হয় সে 2A বসবে? এখন চারপাশে ৫-৬ জন ভিডিও করতে শুরু করেছে। লোকটি পাশে থাকা এক শিশুকে যেতে দিয়ে আবার শান্তভাবে বলল, আমি ঝামেলা করতে আসিনি, শুধু আমার সিটে বসতে চাই। জুনিয়র সেবক বলতেই চেয়েছিল, ক্লারা, হয়তো আমাদের উচিত। ক্লারা তেড়ে উঠে বলল, তুমি কি চাকরি হারাতে চাও? শান্ত মানুষটি এগিয়ে এসে বলল, আমি এখন আমার সিটে যাব। যাত্রীদের সামনে ক্লারার কর্তৃত্ব ভেঙে পড়ছিল। শেষ পর্যন্ত সে সরে দাঁড়ালো, তবে ফিসফিস করে বলল, সাবধান, দেখে নি কতক্ষণ টিকতে পারো সেই সিটে। তিনি ভিতরে ঢুকে নিজের 2A সিটে বসে পড়লেন। কেবিন ভিতরে ছিল ঠান্ডা, শান্ত, চামড়ার আসনে গন্ধে ভরা। ব্যাগটি রেখে ছোট নোটবুকে কিছু লিখতে শুরু করলেন। মুখে কোনো বিরক্তি নেই, কোনো প্রতিক্রিয়াও নেই। ঠিক তখনই ক্লারা ভেতরে ঢুকে তাকে একবার দেখে নিল, তারপর বাকি যাত্রীদের পানীয় দিতে ব্যস্ত হয়ে পড়ল, তাকে পুরোপুরি উপেক্ষা করে। ৩ সারির সামনে বিখ্যাত ফরাসি কোম্পানির সিইও ফ্রাঁসোয়া দেলাকুর বসেছিলেন। তিনি শান্ত মানুষটিকে একবার দেখে নীরবে টাই ঠিক করলেন। হঠাৎ ঘোষণার টোন বাজল, দয়া করে সিট বেল্ট বেঁধে নিন। ইঞ্জিন গর্জে উঠতে মানুষটি নোটবুক বন্ধ করে জানালার বাইরে তাকালেন। বিমান আকাশে উঠতে থাকে আর তার ভিতরে জমে ওঠে এক অদৃশ্য উত্তেজনা। সিইও, রুর সেবিকা কিংবা অন্য যাত্রীরা কেউই জানত না যে 2A সিটে বসা এই মানুষটি কে, কিন্তু শীঘ্রই তারা জানতে চলেছিল, আর তারপর তারা লজ্জায় মাথা নিচু করবে। ফার্স্ট ক্লাস কেবিন বাইরে থেকে শান্ত দেখালো, ভিতরে চাপা ঝড়। তিনি সিটে বসে শুধু জানালা দেখছিলেন, গভীর নীরব চোখে, যেন অনেক কিছু দেখেছেন কিন্তু কিছুই প্রকাশ করছেন না। ক্লারা কেবিনে ঘুরে ঘুরে পানীয় দিচ্ছিল, সবার সঙ্গে সৌজন্যপূর্ণ, শুধু তার সঙ্গে নয়। 2B সিটে এক বৃদ্ধা সবুজ চা চাইলে সে হাসি মুখে বলল, অবশ্যই ম্যাডাম। তারপর 2A সিটের দিকে ঘুরে ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলো, আপনি কি খাবেন? তিনি বললেন, শুধু পানি। ক্লারা চোখ উল্টে জিজ্ঞেস করলো, স্পার্কলিং না সাধারণ? তিনি শান্তভাবে বললেন, সাধারণ পানি। ক্লারা এসে পানি দিল, কিন্তু বাকি যাত্রীদের মতো কোনো ন্যাপকিন দিল না, শুভেচ্ছাও জানালো না। শুধু বোতলটি ট্রে টেবিলে ঠাস করে রেখে গেল। বোতল পড়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, তিনি তা তুলে ঠিক করে নিলেন। এখনও সেই একই শান্ত ভাব। ফ্রাঁসোয়া দেলাকুর পাশের সিট থেকে সব দেখছিলেন। ক্লারার আচরণ তার খারাপ লাগছিল, কিছু একটা অস্বাভাবিক, এটা সে বুঝতে পারছিল। ক্লারা গরম তোয়ালে দিতে এলো, কিন্তু ইচ্ছা করে 2A সিট এড়িয়ে গেল। মানুষটি চুপ থাকলেও যাত্রীরা বিষয়টি খেয়াল করছিল। কিন্তু 2B সিটের নারী ফিসফিস করে বললেন, ওকে কেন এড়িয়ে যাচ্ছে? আর 3C এর পুরুষ তার স্ত্রীকে বলল, লোকটা তো কোনো ঝামেলাই করছে না, হয়তো ক্লারা ভাবছে সে এখানে মানাচ্ছে না। এদিকে তরুণ সেবক, যিনি তার টিকিট স্ক্যান করেছিলেন, ক্লারার কাছে গিয়ে বলল, তুমি যেইভাবে ওকে অদৃশ্য বানিয়ে রাখার চেষ্টা করছো সেটা ঠিক না, মানুষ ভিডিও করছে। কিন্তু ক্লারা ঠান্ডা গলায় বলল, করুক, ওই সিট তার মতো মানুষদের জন্য নয়। টিকিট কিনেছে ঠিক আছে, কিন্তু সে এখানে মানাচ্ছে না। তরুণ সেবক হতবাক হয়ে বলল, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। কিন্তু ক্লারা আরো তীক্ষ্ণ স্বরে বলল, না, সীমা সে পার করেছে। ওরা ভুল জায়গাতে বসতে চাইলে চাপ সহ্য করতে হবে। হঠাৎ প্লেন কেঁপে উঠল, সবাই সিট বেল্ট ধরল। ক্যাপ্টেন ঘোষণা করলেন, ছোটখাটো ঝড় উঠেছে, সবাই সিট বেল্ট বেঁধে নিন। ক্লারা সিট বেল্ট চেক করতে এসে 2A সিটে এসে বিদ্রুপ করে বলল, ভালো করে বাঁধুন, নইলে উড়ে যেতে পারেন। লোকটি শান্তভাবে বলল, ধন্যবাদ স্মরণ করানোর জন্য। এই উত্তর ক্লারাকে আরো বিরক্ত করলো।
ঝড় কেটে গেলে খাবার পরিবেশন শুরু হলো। ক্লারা তার সামনে ট্রে জুড়ে রেখে বলল, এই নিন, আশা করি আপনার মনের সাথে মিলবে। লোকটি শুধু মাথা নেড়ে বলল, ধন্যবাদ। এবার ফরাসি সিইও ফ্রাঁসোয়া দলাকুর আর চুপ থাকতে পারলেন না। তিনি ক্লারার দিকে ঝুঁকে বললেন, মাফ করবেন ম্যাডাম, আপনি এই মানুষটিকে অসম্মান করছেন কেন? ক্লারা বলল, ও প্লিজ স্যার, আপনার কাজে মন দিন। ফ্রাঁসোয়া কঠিন গলায় জবাব দিলেন, আমি আমার কাজে করছি। আমি শান্তির জন্য টাকা দিয়েছি, কারোর অপমান দেখার জন্য না। অন্য যাত্রীরাও সমর্থন করলো। কোথাও থেকে হালকা হাততালিও এলো। ক্লারা রেগে গ্যালারিতে চলে গেল। ভিতরে দাঁত চেপে বলছিল, ওকে সমর্থন করার সাহস কি করে হলো? সে নিজেকে ভাবে কি? 2A সিটে মানুষটির চোখ বন্ধ করলেন। এই ঝড় রঙের উপর নয়, মর্যাদা, ধৈর্য আর নিরাপত্তার পরীক্ষা। তিনি কোটের ভিতর হাত ঢুকিয়ে একটি ভাঁজ করা কাপড় ছুঁলেন, তার দেশের জাতীয় প্রতীক। আজ তিনি সেটা পরেননি, কারণ তা তার হৃদয়ের মধ্যে আছে। ঠিক তখন ঘোষণায় শোনা গেল, কেবিন ক্রু অবতরণের প্রস্তুতি নিন। অবতরণের মাত্র 30 মিনিট বাকি। কেবিন গুছিয়ে নেওয়া হলেও বাতাসে এখনও চাপা উত্তেজনা ছিল। ক্লারা শেষবারের মতো ফার্স্ট ক্লাসে ফিরে এসে 2A সিটের সামনে দাঁড়ালো, হাত গুটিয়ে ঠান্ডা স্বরে বলল, আশা করি পরের বার সঠিক কেবিন বেছে নেবে। ভাগ্য ভালো যে টেক অফের আগেই তোমাকে নামিয়ে দিইনি। মানুষটি শান্তভাবে মাথা তুললেন। সব সিট টাকা দিয়ে কেনা যায় না। কেউ কি প্রতিনিধিত্ব করে সেটারও মূল্য আছে। আমি এই সিট বারবার বেছে নেব, স্বাচ্ছন্দ্যের জন্য নয়, পরিবর্তনের জন্য। কথাগুলো ক্লারাকে ছোট করে দিল, যদিও সে পুরোটা বুঝতে পারল না। বিমান নিচে নামছিল, উইন্ডো দিয়ে ওয়াগাডুগুর আলো দেখা যাচ্ছিল। যাত্রীরা নেমে যাওয়ার প্রস্তুতি নিল। তিনি ব্যাগ তুলে দাঁড়ালেন, শান্ত আর স্থির। কেউ জানতো না এই ব্যক্তি কেবল এক যাত্রী নন, বিমানের সবচেয়ে প্রভাবশালী মানুষ। বিমান রানওয়েতে ছোঁয়া মাত্র কেবিনের আলো জ্বলে উঠল। ঘোষণা এলো, ওয়াগাদুগুতে আপনাকে স্বাগতম। হালকা হাততালি শোনা গেল, কিন্তু সবার দৃষ্টি আটকে ছিল 2A সিটের মানুষটির দিকে, যিনি পুরো ফ্লাইটে অপমান সহ্য করে পাহাড়ের মতো নীরব ছিলেন। মানুষজন বেল্ট খুলতে ক্লারা আবার তার সামনে এসে নিম্নস্বরে বলল, ইচ্ছা করি তুমি কখনো এই ফ্লাইটে উঠবে না। আরো ঝুঁকে এসে বিষ ভরা কণ্ঠে বলল, তোমার গায়ের গন্ধ এমন যেন মাসের পর মাস গোসল করনি। মনে করো না ফার্স্ট ক্লাসে বসলে তুমি পরিষ্কার হয়ে যাও। তুমি শুধু কেবিনটা নোংরা করছো। তিনি কিছু বললেন না, কিন্তু চোখে দৃঢ় মর্যাদা ফুটে উঠল। 2B সিটের বৃদ্ধ ফরাসি নারী দৃশ্য দেখে সোজা বললেন, Enough is enough. ক্লারা তেরে উঠে বলল, আপনি এতে জড়াবেন না তো? নারী কঠিন স্বরে বলল, তুমি সীমা ছাড়িয়ে গিয়েছো। ঠিক তখন ফরাসি সিইও ফ্রাঁসোয়া দলাকুর দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ক্লারা, তুমি শুধু তাকে নয়, এই এয়ারলাইনকেও লজ্জায় ফেলেছো। সে কোনো ভুল করেনি। সে যতটা মর্যাদা দেখিয়েছে তুমি হয়তো কখনো বুঝবে না। তুমি জানো না কি, কিন্তু আমি বুঝেছি সে অত্যন্ত সম্মানিত একজন মানুষ। ক্লারা রাগে লাল হয়ে বলল, আমি নিয়ম মেনেই করেছি। ফ্রাঁসোয়া উত্তর দিলেন, এটা নিয়ম না, তোমার পক্ষপাত। এখন ফার্স্ট ক্লাসের সামনে আরও যাত্রী জড়ো হলো। কেউ পুরো ঘটনা দেখছে, কেউ ভিডিও করছে। ঠিক তখন কেবিনের দরজা খুলে গেল। বাইরে ঠান্ডা বাতাস ঢুকলো। নিচে বিমানবন্দরের কর্মীদের মাঝে দাঁড়িয়ে থাকা কালো কাঁচের গাড়ি, 5 জন ইউনিফর্মধারী সৈনিকের সালাম আর সিঁড়ির পাশে লাল গালিচা। দৃশ্যটা বদলে দিল পুরো পরিবেশ। যাত্রীরা জানালার দিকে ঝুঁকে পড়ল। কেউ বিস্ময়ে বলল, এই ফ্লাইটে কি কোনো সেলিব্রিটি আছে? হয়তো কোনো রাজপরিবারের কেউ। একজন যাত্রী বলতে সবাই জানালার দিকে তাকালো। ক্লারা বিভ্রান্ত হয়ে বলল, আমরা তো কোনো ভিআইপি অ্যালার্ট পাইনি। ঠিক তখন জুনিয়র সেবক ফোন বাড়িয়ে বলল, ক্লারা, এটা দেখো। স্ক্রিনে যে ছবি ভেসে উঠল তা দেখে ক্লারার মুখ সাদা হয়ে গেল। সামরিক পোশাকে ভিড়ের সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি। ছবির নিচে লেখা, ইব্রাহিম ত্রাওরে, বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি। এবার ক্লারার শরীর কাঁপতে লাগলো। সে দৌড়ে 2A সিটের দিকে তাকালো, কিন্তু তিনি ইতিমধ্যে ব্যাগ তুলে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এটা হতে পারে না। একটু থামুন। তার কণ্ঠ এবার কোমল, প্রায় ভিক্ষার মতো। রাষ্ট্রপতি থামলেন। ক্লারা কাঁপা গলায় বলল, আমি জানতাম না, আমি ইচ্ছে করে করিনি। ত্রাউরে শান্ত চোখে তাকালেন। জানলে কি তোমার আচরণ বদলাতো? ক্লারা কোনো উত্তর দিতে পারল না। ত্রাউরে বললেন, সম্মান ক্ষমতাশালীদের জন্য নয়, প্রতিটি মানুষের প্রাপ্য। এরপর তিনি বিমানের বাইরে চলে গেলেন। বাইরে লাল গালিচা, কালো গাড়ি, সোজা হয়ে দাঁড়িয়ে থাকা সৈনিকদের স্যালুট, সবকিছু দেখে যাত্রীরা স্তব্ধ। কেউ লজ্জায় মাথা নামালো, কেউ চোখ মুছল। ফরাসি সিইও ফ্রাঁসোয়া দলাকুর এগিয়ে এসে বললেন, মাননীয় রাষ্ট্রপতি, দয়া করে আমাদের ক্ষমা করবেন, আপনার বিনয় অসাধারণ। ত্রাউরে হাসলেন। মানুষকে বুঝতে মাঝে মাঝে আমাদের নিচে নেমে হাঁটতে হয়। এদিকে কেবিনে ক্লারা খালি সিটে বসে কাঁপছিল। তুমি শুধু এক রাষ্ট্রপতিকে নয়, তার মতো দেখতে লাখো মানুষকে অপমান করেছ। ক্যাপ্টেন এসে কড়া স্বরে বললেন, এটি লিখিত প্রতিবেদন তৈরি করো, এই ঘটনা ছাড় দেওয়া হবে না।
ক্লারা মুখ ঢেকে কেঁদে ফেলল। তোতানো আলো, ক্যামেরার ঝলক, মিডিয়ার ভিড়ের মাঝে রাষ্ট্রপতি গাড়িতে উঠলেন, গর্ব করার জন্য নয় বরং নীরব দায়িত্ববোধ নিয়ে। তিনি যাত্রী হয়ে উঠেছিলেন, কিন্তু বিশ্বের জন্য শিক্ষা হয়ে অবতরণ করলেন। সময়ের আগে ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলো। ক্লারার গলার স্বর, যাত্রীদের প্রতিবাদ, ত্রাউরের নীরব মর্যাদা। বিমানবন্দরের কর্মীরা অবাক হয়ে ফিসফিস করছে, রাষ্ট্রপতি আমাদের ফ্লাইটে ছিলেন আর ক্লারা তাকে আবার অপমানও করেছে। অন্যদিকে ক্লারা জেট ব্রিজের ছোট অফিসে বসে, মুখ ফ্যাকাশে, হাত ঠান্ডা। ম্যানেজার কঠোর স্বরে বললেন, তুমি বুঝতে পারছো কি বলেছ? তোমার মতো রঙের মানুষের জায়গা নয়, তুমি নোংরা। এটা কাজ না, ক্ষমতার অপব্যবহার। ক্লারা বলল, আমি শুধু। ম্যানেজার তাকে থমিয়ে দিলেন, এটা প্রথমবার নয়, তোমার বিরুদ্ধে আগে অভিযোগ এসেছে। ক্লারা নির্বাক হয়ে গেল। ভয়, লজ্জা আর অনুশোচনায় দাঁড়িয়ে থাকতে পারল না। এয়ারপোর্ট ডিরেক্টর পাশে দাঁড়িয়ে ঘাম মুছতে মুছতে বলছিল, মাননীয় রাষ্ট্রপতি, যদি আমরা জানতাম। ত্রাউরে তাকে থামিয়ে দিলেন। এইটাই সমস্যা, তোমরা তখনই গুরুত্ব দাও যখন জানতে পারো। আমি কাউকে পরীক্ষা করতে আসিনি, আমি জানতে চেয়েছিলাম সাধারণ মানুষ কেমন আচরণ পায়। তিনি জানালার বাইরে তাকিয়ে যোগ করলেন, ওই নারী শুধু আমাকে নয়, পুরো আফ্রিকাকে, গরিব ধনী সবার মর্যাদাকে অপমান করেছে। বর্ণবাদ এখন মানুষের হৃদয়ে কত গভীর, আজ আমি তার চোখে দেখলাম। ডিরেক্টর বলল, তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। ত্রাউরে নীরব প্রতিক্রিয়া কথার থেকেও শক্তিশালী ছিল। এক রিপোর্টার এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি কি তার বিরুদ্ধে মামলা করবেন? ত্রাউরে শান্তভাবে জবাব দিলেন, না, জেলে দিলে শিক্ষা হয় না, আজ যা ঘটেছে সেটাই যথেষ্ট। এদিকে ক্লারা বিমানবন্দরের ভিতরে একা বসেছিল। ইউনিফর্মটা তার কাছে শিকলের মতো লাগছিল। ফোনে একের পর এক মেসেজ, তুমি আজ ভুল কারণে ট্রেন্ডিংয়ে আছো, এমন কথা বলতে পারলে কিভাবে? সবচেয়ে কষ্ট দিল তার মায়ের বার্তা, আমি তোমাকে ভালো মানুষ হতে শিখিয়েছি, তুমি আমাকে হতাশ করেছো। ক্লারা ফোন ফেলে দিয়ে মাথা ধরে বসে পড়ল। পালাতে চাইছিল, কিন্তু জানতো মুখোমুখি হতে হবে। সেদিন সন্ধ্যায় প্রেসিডেন্সিয়াল প্যালেসের প্রেস কনফারেন্স ডাকা হলো। রাষ্ট্রপতি ত্রাউরের সামরিক জ্যাকেট পরে মঞ্চে উঠলেন। শত শত ক্যামেরা তার দিকে তাকানো। তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, আজ সকাল আমি একজন সাধারণ যাত্রী হিসেবে বিমানে উঠেছিলাম, কিন্তু আজ আমি কোনো পদবি পড়িনি, আমার সঙ্গে কোনো দেহরক্ষীও ছিল না, আমি শুধু একজন মানুষ হিসেবে ভ্রমণ করছিলাম। কিন্তু যেই আচরণ আমি পেয়েছি ওটা খারাপ সার্ভিস নয়, বরং ঘৃণা, অবমাননা এবং অজ্ঞতা। আমার কারণে নয়, তাদের কারণে যারা ভাবে মর্যাদা ত্বকের রঙে মাপা হয়। তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকালেন। মানুষ হওয়াটাই যথেষ্ট, সম্মান কোনো বিশেষ চেয়ারে বা ব্যাজের জন্য নয়। ভিড় তখন হাততালি দিতে শুরু করলো। তারপর তিনি বললেন, আমি তাকে ক্ষমা করেছি, দুর্বল বলে নয়, শিক্ষা পৌঁছে গিয়েছে বলে। এখন সে নিজেই ঠিক করবে সে বদলাবে কিনা। এই লাইনে পুরো হল দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। সেই রাতে আফ্রিকা, ইউরোপের নিউজ চ্যানেলগুলো একটাই গল্প চালালো। স্কুলে, অফিসে, বাসায়, সব জায়গায় মানুষ বলল, চেহারা দেখে কাউকে বিচার করো না। এদিকে নিজের ঘরে ক্লারা একা। ফোনে ভেসে আসছে শত শত মেসেজ, হতাশা, সমালোচনা, রাগ। সবচেয়ে কষ্টের বার্তা এলো তার মায়ের কাছ থেকে, আমি তোকে এর চেয়ে ভালো মানুষ হতে শিখিয়েছিলাম। ক্লারার বুক তখন ভেঙে গেল। কিন্তু রাষ্ট্রপতির সেই লাইন, আমি তাকে ক্ষমা করেছি, তার ভিতরটা নরম করে দিল। সে বসে নিজের হাতে লিখল একটি চিঠি। মাননীয় রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাউরে, আমি আপনাকে মানুষ হিসেবে সম্মান দেখাতে ব্যর্থ হয়েছি। আমার চোখ অহংকারে অন্ধ ছিল। আপনি আমাকে অপমান করতে পারতেন, কিন্তু করলেন না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি একেবারে বদলে যাব। ইতি ক্লারা। চিঠি পাঠিয়ে দিল, জানতো না পড়া হবে কিনা, কিন্তু আশা রাখলো। প্রেসিডেন্সিয়াল প্যালেসে ত্রাউরে সেই চিঠি হাতে নিলেন। সাধারণ শব্দ, কিন্তু সত্যিকারের অনুশোচনা। তিনি আলতো করে চিঠিটা ড্রয়ারে রাখলেন। সহকারী এসে বলল, স্যার, দুনিয়ার নানান জায়গা থেকে সমর্থন আসছে, মানুষ খুব স্পর্শ পেয়েছে। ত্রাউরে জানালার দিকে তাকিয়ে বললেন, শুধু ক্ষমা যথেষ্ট নয়, পরিবর্তন আনতে হবে। আমাদের সমাজকে শেখাতে হবে সম্মান কি জিনিস। তিনি নির্দেশ দিলেন, ডিগনিটি প্রজেক্ট শুরু করো, স্কুল, সার্ভিস সেক্টর, প্রশিক্ষণ, সব জায়গায়। সহকারী মাথা নেড়ে হাসলো, ঠিক আছে স্যার। ফ্রান্সে ক্লারা বরখাস্ত অবস্থায় ছিল, কিন্তু সময় নষ্ট করছিল না। প্রতিদিন স্থানীয় অভিবাসী শরণার্থী সেন্টারে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করলো। গল্প শুনতো, খাবার দিত, পরিষ্কার করত, বিছানার চাদর গোছাতো। তার দৃষ্টিভঙ্গি বদলাতে লাগলো। একদিন এক ছোট্ট আফ্রিকান মেয়ে ট্যাডি বিয়ার জড়িয়ে বসেছিল। ক্লারা জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মেয়েটি বলল, আমিনাতা। সবাই আমাকে নোংরা বলে। ক্লারার চোখ ভিজে গেল। সে মেয়েটির হাত ধরে বলল, তারা ভুল, তুমি নোংরা নও, তুমি সুন্দর। সেদিন রাতে ক্লারা আবার কাঁদল, লজ্জায় নয় বরং বোঝার শক্তিতে। কারণ সে অবশেষে বুঝল, শব্দের আঘাত মানুষের হৃদয়ে বছরের পর বছর দাগ ফেলে যেতে পারে। ক্লারা আবার রাষ্ট্রপতিকে লিখল, মাননীয় রাষ্ট্রপতি, আমি জবের আশা করছি না, কিন্তু আপনাকে জানাতে চাই আমি বদলাচ্ছি। ধরা পড়েছি বলে নয়, বরং আমি ভুল ছিলাম বলে। প্রতিদিন এমন মানুষদের দেখি যারা আমাকে আপনার কথা মনে করিয়ে দেয়, চুপচাপ, শান্ত, অথচ অমূল্য।
আমি এখন সত্যি তাদের দেখি। আপনার নিরাপত্তায় আমাকে জাগিয়েছে। ইতি ক্লারা। কয়েক মাস পর ত্রাউরে ঘানার এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গেলেন। অডিটোরিয়াম ভর্তি ছাত্রছাত্রী, সাংবাদিক। তিনি সাদামাটা পোশাকে মঞ্চে দাঁড়িয়ে বললেন, আমার গল্প বিশেষ কিছু নয়। দুনিয়ার কোটি মানুষ প্রতিদিন অপমানিত হয় কারণ তারা দেখতে আলাদা। আমাকে নোংরা বলা হয়েছিল যে আমি এখানে মানাই না, রাষ্ট্রপতি হিসাবে নয়, একজন কৃষ্ণাঙ্গ মানুষ হিসাবে। আমি চুপ ছিলাম, বলার মতো কিছুই ছিল না বলে নয়, বরং শুনতে চেয়েছিলাম মানুষের ব্যথা আর সেই কণ্ঠটা যা মনে করিয়ে দেয় প্রত্যেক মানুষ সম্মানের যোগ্য। তিনি বক্তৃতা শেষ করলেন এক লাইন দিয়ে, যদি তোমার ক্ষমতা অন্যকে ছোট অনুভব করায় তবে তা ক্ষমতা নয়, তা দুর্বলতা। হল জুড়ে বজ্রধ্বনির মতো হাততালি উঠল। উক্তিটি পরের সপ্তাহে স্কুলের দেওয়ালে আঁকা হলো, টি শার্টে ছাপা হলো, এয়ারপোর্টের পোস্টারে লাগানো হলো। বছর কেটে গেল, মানুষ বুঝলো সেই একই ফ্লাইট হয়েছিল সেই দিন যেদিন দুনিয়া থেমে ভেবেছিল, যেদিন সিট 2 এ বসা এক নীরব মানুষ মর্যাদার পাঠ শিখিয়েছিল, যেদিন এক কঠোর নারী ভেঙে পড়েও নিজেকে নতুন করে গড়তে শিখিয়েছিল, যেদিন নীরবতা ঘৃণার চেয়েও লাউডার হয়ে উঠেছিল। এই শিক্ষা শুধু গল্পে নয়, মানুষের আচরণে রয়ে গেল। তারা পাশে বসা মানুষটিকে নতুন চোখে দেখতে শিখল, ফার্স্ট ক্লাসে হোক, ইকোনমিতে হোক বা রাস্তায়। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, তবে আমাদের কাজ সার্থক হবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিও পরবর্তীতে আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।